কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি স্মার্ট বোর্ডের পেনটা খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। এই তো পেয়ে গেছি। তো আই গেস তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাসটা হচ্ছে রাতে নেওয়া হচ্ছে। এর পিছনে কারণ হচ্ছে যে আমার এই চোখের সমস্যাটা। ডান চোখে বলছিলাম না চোখ উঠছে আগে, কয়েকদিন আগে, তোমার মনে মনে আছে? তো এরপরে এখন ডান চোখটা খুবই প্রবলেম করতেছে। ডান চোখ থেকে শুরু করে ডান মাথা পুরোটা। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার চোখ টেস্ট করলো, করে বললো যে বেশি লাইটের মধ্যে থাকার কারণে চোখে প্রবলেম হচ্ছে, চোখ ড্রাই হয়ে যাচ্ছে বেশিক্ষণ স্ক্রিনের সামনে থাকার কারণে। তো বেশিক্ষণ স্ক্রিনের সামনে থাকার কারণে চোখ ড্রাই হয়ে যাচ্ছে। তার মধ্যে আবার অনেকক্ষণ তাকায় থাকা, ক্লাস নেওয়া, লাইট এক্সপোজার, তারপরে সবকিছু মিলাই আর কি। তো দ্যাট ইজ ওয়াই চোখের একটু মানে যত্ন দরকার। মাথাটা ব্যথা, মানে মাথার এই সাইড থেকে শুরু করে এই পর্যন্ত পেইন। ঠিক আছে, তো এই প্রবলেমে আছি। সাউন্ড কম? হ্যালো, সাউন্ড কি কম লাগতেছে? হ্যালো, লেট মি চেক। সাউন্ড কি ঠিক আছে? এবং বলছে যে চশমা ইউজ করতে, বা চশমা আবার বানাই দিছি। এই চশমাটা আবার স্পেশাল চশমা। এটা হচ্ছে ইউভি এন্ড ব্লু কন্ট্রোলড পোলারাইজড গ্লাস। ইউভি ব্লু, ইউভি ব্লু লাইট কন্ট্রোলড পোলারাইজড গ্লাস। ওটা এমন একটা গ্লাস যেটা দিয়ে তোমার ধরো, মানে তোমাদের যদি দেখাই তো তোমরা বুঝতে পারবা। এটার মধ্যে একটা সায়েন্স আছে, এটার মধ্যে একটা সায়েন্স আছে, সেটা হচ্ছে পোলারাইজড পোলারাইজড গ্লাস ফর আইস। দেখি তোমাদেরকে বুঝাইতে পারি কিনা। তো পোলারাইজড গ্লাসগুলো কি করে? নাই কেন? তুমি ধরো এই ছবিটা দিয়ে একটু বোঝানো যেতে পারে, বা হ্যাঁ, এটা দিয়ে বোঝানো যেতে পারে। সাইড দিয়ে কিন্তু লাইট এক্সপোজার অনেক বেশি, সাইড দিয়ে কিন্তু লাইটের এক্সপোজার অনেক বেশি, কিন্তু এইখানে লাইটের এক্সপোজার কম। ঠিক আছে, এখানে লাইট এক্সপোজার বেশি, এখানে লাইট এক্সপোজার কম। তো পোলারাইজড গ্লাসগুলো এই কাজটাই করে, যে লাইটের এক্সপোজার, মানে ধরো সামনে দিয়ে গাড়ি আসতেছে, যেমন পোলারাইজ গ্লাস ফর আইস ইন ড্রাইভিং, তোমরা এটা ভালো করে বুঝতে পারবা। ইন ড্রাইভিং, ইন ড্রাইভিং, তো ড্রাইভিং এর সময় এটা হেল্প করে, কিন্তু ড্রাইভিং এর ভিউটা দেখাতে পারতেছি না। ইন ড্রাইভিং এট নাইট, ইন ড্রাইভিং এট নাইট। এই দেখো, এই দেখো, এই ছবিটা, এইটাই খুঁজতেছিলাম, এইটাই খুঁজতেছিলাম। ভালো করে দেখো, এটা দিয়ে বুঝতে পারবা। বা এটা কিছু কি বুঝতেছো পোলার গ্লাস গুলো কি করে? দেখো, এই দিক থেকে লাইট কত ব্লারি হয়ে আসতেছে না? হ্যাঁ, কত ব্লারি হয়ে লাইট আসতেছে। এইখানে খেয়াল করো, এখানে একদম লাইটটা ক্লিন। অর্থাৎ এক্সট্রা যে লাইটটা আছে সেই লাইটটাকে সে প্রোটেক্ট করতেছে, এক্স লাইটটাকে সে প্রোটেক্ট করতেছে। সাউন্ড কম? বুঝলাম না কি সমস্যা। সাউন্ড লেভেল তো সবকিছু যেরকম ছিল ওইরকমই আছে, অনেক কম। দেখি তো আমি একটু, কতদিনও ক্লাসে এই প্রবলেমটা করছে সাউন্ডে। ফেসবুকে তাহলে মনে আছে সাউন্ডে প্রবলেম করতেছে। হ্যালো, সাউন্ড কি প্রবলেম? আমি এটা নিজে চেক করব, তাহলে বুঝতে পারবো সাউন্ড কি প্রবলেম, সাউন্ড কি প্রবলেম, সাউন্ড কি প্রবলেম, সাউন্ড কেমন আসতেছে, সাউন্ড কেমন আসতেছে, সাউন্ড কি প্রবলেম, সাউন্ড কি প্রবলেম, সাউন্ড কি প্রবলেম, সাউন্ড কেমন আসতেছে, সাউন্ড কেমন আসতেছে। না, সাউন্ড ঠিকই থাকার কথা। হোয়াটএভার ইট ইজ। তো যেটা বলতেছিলাম, আমি একটু জোরে কথা বলে তাহলে ঠিক হবে। সো যেটা হয়, লাইটটা এখানে আসতে পারতো না, এখানে যতটুকু দরকার অতটুকু লাইটটা আসতেছে। সেম এটা দেখলেও আমরা বুঝতে পারি, এইটা দেখলেও, ছবিটা দেখলেও আমরা বুঝতে পারতেছি যে এইখান থেকে লাইটটা কেমন বেশি আসতেছে। এইটুক জায়গায় গ্লাস আছে, এইটুক জায়গায় গ্লাসে লাইটটা একদম অরিজিনাল লাইটটা আসতেছে, অতিরিক্ত লাইট আসতেছে না, একদম এইখানে একই সেম। তো এইটা হচ্ছে পোলার গ্লাস যেগুলো আছে, পোলার লাইট এই কাজগুলা করতে হেল্প করে, পোলারাইজড। ওকে, সেম দেখো, এই যে লাইট বেশি আসতেছে, এদিকে লাইট বেশি আসতেছে, এদিকে লাইটটা কম, যতটুকু ততটুকু।
পোলারাইজ গ্লাস। আমি যে কথা বলতেছি আমার যে এইদিকে ব্যথা করতেছে, প্রচুর ব্যথা করতেছে। তো সবাইকে চেক টেক করে বললো চোখের তো অবস্থা 12টা বাজায় ফেলছেন আপনি। আমাদেরই এক ডাক্তারের কাছে গেছিলাম, চোখের বিশেষজ্ঞ, আপনি তো চোখের 12টা বাজায় ফেলছেন। তারপরে এই কথা বললো, পরে এই গ্লাস আবার অর্ডার দিছি। এই গ্লাস আসতে লাগবে আরো 7 দিন, ইন্ডিয়া থেকে আসবে এই গ্লাস, ইন্ডিয়া থেকে আসবে। পরে বললাম যে আমার কাছে একটা পোলার সানগ্লাস আছে, পোলার সানগ্লাস, এই পোলার সানগ্লাসটাকে আমি ইউজ করতে পারি? ঠিক আছে, তো যে হ্যাঁ করতে পারো। তো পোলার সানগ্লাসের সুবিধা হচ্ছে যে এটাও অনেকটা লাইটকে বাঁচায়, লাইটকে অনেকটা সেভ করে, অনেকটা আলো সে হেল্প করে। ঠিক আছে, তো পোলার গ্লাসের ভিতর দিয়ে দেখলে অনেকটা সাপোর্টিভ হয় আর কি। তো বললো যে হ্যাঁ এটা ইউজ করতে পারো, এটা ইউজ করো, তবে ডিসপ্লের সামনে, স্ক্রিনের সামনে যতক্ষণ থাকবে তখন এটা চালা রাখতে হবে। আমি ওয়েট করতেছি কত করে গ্লাস গুলো, গ্লাস উইথ চশমা, চশমা গ্লাস উইথ চশমা ফ্রেমের কথা বাদ দিই, গ্লাসের দাম হচ্ছে মেবি 16,000 টাকা জোড়া। এক জোড়া কাচের দাম 16,000 টাকা। আমি তো শুই না বলি উমা উমা, কি চোখের 12টা বাজালে এখন 16,000 টাকার গ্লাস দিয়ে চোখ দেখতে হবে? তো সবসময় পড়া লাগবে না, বলছে যখন ডিসপ্লেতে থাকবেন, যখন ক্লাস নিবেন, যখন বাইকে বাইরে থাকবেন, ধুলাবালি থাকবেন, তখন এই চশমা ইউজ করতে হবে। ঠিক আছে, 16,000 টাকা দামের গ্লাস পরা লাগবে এখন। তো তারপরে বললো এই গ্লাস পরে ক্লাস নিতে। এখন ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি এই চশমাটা পরে ক্লাস নিব, কারো রাগ করার কিছু নাই। আমি ভাবের ঠেলায় চশমা পরি নাই, কষ্টের ঠেলায় চশমা পরতেছি। ঠিক আছে, অর্পা বলতেছে ভাই আমার কমেন্ট পড়েন, এই যে বললাম তোমাদের অর্পা আপু সামনে তোমাদের হচ্ছে এই এমসিকিউ মাস্টার ক্লাস নিবে, এমসিকিউ মাস্টার ক্লাস নিবে ইনশাল্লাহ। কবে করবা বলো, কবে এমসিকিউ মাস্টার ক্লাস করবা? কালকে করবা? কালকে কি করবা এমসিকিউ মাস্টার ক্লাস? কালকে রাতে করতে পারো তোমরা যদি চাও, কালকে সন্ধ্যাবেলা 7:30টার সময় তোমরা জানাই দিও। অর্পা তুমি তো মনে হয় অ্যালাইন্ড, ওরা যখন চায় তখন দিয়ে দিও ওদেরকে। আমি হয়তো থাকতে পারবো না, একটু রেস্ট দরকার চোখের। ওকে, তো চশমা পড়ছি, আই থিঙ্ক তোমরা মাইন্ড করবা না। তো আজকে আমরা বেশিক্ষণ পড়বো না, আজকে বেশিক্ষণ পড়বো না। আমি কথা বলতেছি, আমার মাথায় খুব ব্যথা করতেছে, 2 দিন একটু রেস্ট নেই। ঠিক আছে, কালকে বৃহস্পতিবার আছে, কালকে তোমার কোনো ক্লাস নাই, সাইকেল 2-এও নাই, সাইকেল 4-এও নাই, রেস্ট হয়ে যায়। হ্যাঁ, তো এর কি অবস্থা, দোয়া করো আমার চশমাটা যাতে তাড়াতাড়ি চলে আসে। ইন্ডিয়া থেকে আসতেছে চশমা, তাহলে বোঝো তোমাদের শুক্রবার চোখের কিবা ওটাই পাচ্ছে, ইন্ডিয়া থেকে চশমা আসতেছে, সেই চশমা পরা লাগবে। টাকার কথা তো নাই বললাম, 20,000 টাকা লাগতেছে পুরো চশমাটা আমার বানাইতে। আমার টাকাটা যখন আমি দেই, অ্যাডভান্স অ্যাডভান্স দিই 10,000 টাকা, তখন আমার শরীরটা চুলকাই দিছিল। মা গো মা, শরীরটা গেলে চুলকাইছে যে এত টাকা দিয়ে আমার চশমা কেনা লাগতেছে, কি বা ওটাই বাজলো। আসো, তো এবার আমরা পড়াই ঢুকি। তো এই গাছটা যে পোলার আমি কেমনে বুঝছি, দেখো এটা অতিরিক্ত লাইটকে একদম বন্ধ করে দিচ্ছে, ডানে বাম থেকে অনেকটা হেল্প করে। এই চশমাটা যেটা আমি পরে আছি, এটা আমাকে গিফট দিছিল আমার এক ভাই, আমার ভাই বলতে আমার মানে ফুফাতো ভাই আর কি, এটা আমাকে গিফট করছিল। সে ইন্ডিয়া গেছিল, ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল আর কি চশমাটা আমার জন্য। ওকে, তো আগে যদি জানতাম বলতাম আরো 2-3টা নিয়ে আসতে। ঠিক আছে, ইন্ডিয়া কেউ যাবে নাকি তোমাদের? তোমাদের যদি কেউ ইন্ডিয়া টিন্ডিয়া যা, শুভ্র ভাইয়ের জন্য চশমা গিফট পাঠাইতে পারো। মজা করলাম, থাক কিছু লাগবে না। শোনো, লিমিটিং ফ্যাক্টর, লিমিটিং ফ্যাক্টরে আসবো আমরা। আমরা আজকে একটু বইয়ে থাকতেছি, আজকে আমরা মেন বইয়ে থাকবো। আমরা আজকে মেন বইয়ে থাকবো, কারণ মানে হাতে লিখে পড়ার মতো যা ছিল শেষ, এখন মেন বই থেকে দেখাই দিলেই হয়ে যাবে। আজকে আমরা লিমিটিং ফ্যাক্টর পড়বো, এবং আজকে আমরা হচ্ছে এই প্রভাবক গুলা পড়বো, এগুলো বইয়ের মধ্যেই আছে। বই ভাই তো পুরা হিরো, জি না আমার চোখে খুবই সমস্যা, এই জন্য হিরো চাচ্ছি একটু। তো লিমিটিং ফ্যাক্টর হচ্ছে সেই জিনিসগুলা, লিমিটিং ফ্যাক্টর, লিমিটিং ফ্যাক্টর। ঠিক আছে, সবার প্রথমে একজন সায়েন্টিস্ট, ওনার নাম ছিল লিবিক, ওনার নাম ছিল বিজ্ঞানী লিবিক। উনি এই প্রস্তাবনা দেন ল অফ মিনিমাম। উনি একটা কথা বলেন ল অফ মিনিমাম, ল অফ মিনিমাম। এই যে ল অফ মিনিমাম কে দিয়েছেন? বিজ্ঞানী লিবিক, সালটা লাগবে না। তো উনি কি করছেন, এই চ্যাপ্টার কয়টা ক্লাস লাগবে? একটা, দুটো, তিনটা, চারটা ক্লাস হলেই শেষ। তিনটাই হয়ে যাবে, আই গেস। আমি ছিলাম শুক্রবার লম্বা একটা ক্লাস দেবো, কিন্তু চোখের জন্য পারতেছি না, ক্লাস বন্ধ করে দেওয়া দরকার ছিল, কিন্তু ভাই ক্লাস না নিলে না ভালো লাগে না, তোর কাছে গল্প বেশি হয়ে যাচ্ছে। তো ল অফ মিনিমামটা আসলে কি বুঝাইছে? ল অফ মিনিমাম বলছে যে মিনিমাম একটা থ্রেশহোল্ড লেভেল আছে, মিনিমাম একটা থ্রেশহোল্ড লেভেল, থ্রেশহোল্ড লেভেল মিনিমাম লেভেল, যেই লেভেলের বেশি হইলেও ঝামেলা, যেই লেভেলের কম হইলেও ঝামেলা। এটা প্রথমে বিজ্ঞানী লিবিক মনে করছিল, লিবিকের ধারণার মধ্যে একটু ভুল ছিল। লিবিক ভাবতো যে
সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াগুলো আছে গাছের জন্য একটা পার্টিকুলার লেভেল পর্যন্ত কার্বন ডাই অক্সাইড আলোক তীব্রতা এবং দেখো নিচে লেখা আছে কই গেল তাপমাত্রা এবং তাপমাত্রা কই গেল এই তো এই যে তাপমাত্রা আলোক তীব্রতা এবং কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এই তিনটা জিনিস গাছকে তার সালোক সংশ্লেষণ করার নিয়ন্ত্রণ করে সালোক সংশ্লেষণটা নিয়ন্ত্রণ করে সালোক সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে বলতে কি বোঝায় সালোক সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে বলতে বুঝাইছে এটা যে তাপমাত্রার একটা মিনিমাম লেভেল আছে তার নিচে গেলে সালোক সংশ্লেষণ চলবে না তার উপরে গেলেও সালোক সংশ্লেষণ হ্যাম্পার হবে মানে আস্তে আস্তে কমে যাবে আলোক তীব্রতার একটা মিনিমাম লেভেল আছে তার নিচে গেলে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে তার উপরে গেলেও সালোক সংশ্লেষণ আস্তে আস্তে কমে যাবে কার্বন ডাই অক্সাইডের ঘনত্বের একটা লিমিট আছে যেটুক না হলে সালোক সংশ্লেষণ হবে না আবার বেশি বাইরে গেলেও সমস্যা এটা বিজ্ঞানী লিবিক প্রথমে এটা মনে করতো বাট এই ধারণার মধ্যে একটু ভুল ছিল পরবর্তীতে ওই যে কালা মানব মানে কে বলতো ঘুমা কতক্ষণ বলবো না মাথা সিলিক পারে মানে সিলিক মারে একটা সিলিকটা যখন মারে তখন মনে হচ্ছে ভূমিকম্প হইতেছে তো কালা মানব বলতে আমি বুঝাইছি বিজ্ঞানী ব্ল্যাকম্যান তো বিজ্ঞানী ব্ল্যাকম্যান কি করছে ব্ল্যাকমেল করছে না বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই লিমিটিং ফ্যাক্টর যেটা বলছিল বিজ্ঞানী লিবিক ল অফ মিনিমাম ওইটাকে একটু সংশোধন করছেন ওইটাকে সংশোধন কইরা উনি বানাইলেন লিমিটিং ফ্যাক্টর তাহলে 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান ওই একই 5 সালে তিনি দিলেন ল অফ মিনিমামের উপর ভিত্তি করে ল অফ লিমিটিং ফ্যাক্টর সূত্র প্রমাণ করলেন তাহলে যদি প্রশ্ন আসে ল অফ মিনিমাম কার লিবিক ল অফ লিমিটিং ফ্যাক্টর কার ল অফ লিমিটিং ফ্যাক্টর কার কালামানব ব্ল্যাকম্যান ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তো এটাকে সীমাবদ্ধতার সূত্র বা লিমিটিং ফ্যাক্টর বলে আচ্ছা তো লিমিটিং ফ্যাক্টর কয়টা পরীক্ষায় প্রশ্ন এটাই আসে লিমিটিং ফ্যাক্টর কয়টা এবং এটা কিন্তু মেডিকেলেও আসে তাপমাত্রা আলোর তীব্রতা কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বই আছে তো কি কারো বোরিং লাগতেছে আজকে বই দেখাই দিছি যে বই থেকে দেখালেই চলবে আজকে বুঝছো এগুলো পরীক্ষায় আসে না এমসিকিউ আসে এই জন্য একটু বই থেকেই দেখাই দিচ্ছি ঠিক আছে টাইমটাও সেভ হলো আজকে তাড়াতাড়ি ক্লাসটা শেষ করবো বুঝছো আজকে মানে আমার শরীর নিতেছে না আজকে ক্লাস বাদ দিতে মানে ক্লাস ক্যান্সেল করতেও খুব মানে মনে রাখবা তোমাদের শুক্র ভাই যেদিন ক্লাস ক্যান্সেল করবে যদি যেদিন শুক্র ভাই তোমাদের ক্লাস ক্যান্সেল করবে তিনটা জিনিস মনে রাখবা নাম্বার 1 শুক্র ভাই সহজে ক্লাস ক্যান্সেল করে না পারতপক্ষে করে না নাম্বার 2 অসুস্থতার কারণে হইলে শুক্র ভাই খুবই অসুস্থ আর 3 ফ্যামিলির কারণ বললে শুক্র ভাইয়ের ফ্যামিলির কেউ খুব অসুস্থ বা খুব ঝামেলায় আছে অথবা শুক্র ভাইয়ের ফ্যামিলির কারো কোনো স্পেশাল ইভেন্ট আছে যেমন পরশুদিন শুক্রবার তোমাদের ক্লাস আছে সন্ধ্যা 7:30 ওই দিনই আবার আমার পিচ্চি বোনটার খালাতো বোনদের টুকু ওর 4র্থ জন্মদিন এখন আমি তো বলে রাখছি সন্ধ্যাবেলায় আমি ওদেরকে নিয়ে একটু বাইরে যাব জন্মদিন ওইদিকে আমার ফুফাতো বোনেরা আছে ওইখানে যাব বন্ধু আসবে মানে একটু বার্থডে সেলিব্রেট করবো পিচিটার জন্য সন্ধ্যাবেলা বলছেন সন্ধ্যাবেলা তো তোমাদের ক্লাস এত ঝামেলার মধ্যে পড়ে গেলাম কি করব তখন প্ল্যান করছি ওই দিন ক্লাসটা সকালে বা ওই দিন একটা ম্যারাথন টাইপের ক্লাস দিনের বেলা নিব ইচ্ছা আছে আমার ম্যারাথন টাইপের নেওয়ার একটু বড় করে নেওয়ার ইচ্ছা আছে তো তোমাদের জানাই দিব আর যদি বাইরে একান্ত নাই যাই বৃষ্টিপাত দিন তো তোমাদের ক্লাস সন্ধ্যাবেলা হবে ঠিক আছে এটাই আর কি যে হয় ফ্যামিলি নাহলে আমি খুবই অসুস্থ বা কোনোটা ঝামেলায় আছে এই সহজ আমি পারতপক্ষে ক্লাস বাদ দিতে চাই না আমি আসো বাট এটা আমি খেয়াল করতেছি আজকে আমি একটু গল্প বেশি করতেছি দেখো কি বলছে লিমিটিং ফ্যাক্টরের নীতি অনুযায়ী সালোক সংশ্লেষণে যে কোনো নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি ফ্যাক্টর দ্বারা সীমাবদ্ধ হয় মানে একটা ফ্যাক্টরই চাইলে পুরো সালোক সংশ্লেষণটা ডাউন করে দিতে পারে সে যদি ফুলফিল না হয় ডাউন করে দিতে পারে সালোক সংশ্লেষণের হার ওই নির্দিষ্ট ফ্যাক্টরের সমানুপাতিক অর্থাৎ ফ্যাক্টরের পরিমাণ বাড়লে ফ্যাক্টরের পরিমাণ হার বাড়বে
কিন্তু ওই ফ্যাক্টরের একটি অপটিমাম মান থেকে অনেক বেশি হলে শালা সমাধানের উপর প্রভাব হবে এবং বন্ধ হয়ে যাবে। মানে একটা আছে সমানুপাতিক, আমি কখন বলবো? যেমন ধরো আমরা জানি যে এখানে আসো, ইয়ার সূত্রটা বলো তো, মহাকর্ষ সূত্রটা বলো তো, মহাকর্ষ সূত্রটা বলো। জি ইকুয়াল টু, বা জি দরকার নেই, আমরা কি বলতে পারি, মহাকর্ষ সূত্র জি ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কয়ার না? জি ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কয়ার। হইছে? হইছে না? গরম লাগে রে। হইছে? তাহলে এইখানে জি এর মান কনস্ট্যান্ট ধ্রুবক, এর একটা মান আছে, ওখানে আমরা গেলাম না আপাতত। এফ হবে, তাই না? এফ হবে, এফ 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 দিছি 12টা বাজায়। সরি ফর দ্যাট, বুঝতে পারিনি, আমার ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও। ঠিক আছে, তো এটা এফ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কয়ার, এটা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র। মহাকর্ষ বলের সূত্র। তো এই যে মহাকর্ষ বলের যে সূত্রটা, এইখান থেকে আমরা কি বলতে পারি? পায়ের কাছে বেঁধে রেখে, এখান থেকে আমি বলতে পারি ভর যত বাড়বে, ভর যত বাড়বে বল ততই বাড়বে। মানে ব্যাপারটাকে আমরা এভাবে বলতে পারি, যত সময় বাড়বে সম্পর্ক তত গভীর হবে, যত সময় বাড়বে সম্পর্ক তত গভীর হবে, বলতে পারি। আবার এটা বলতে পারি যে দূরত্ব যতই বাড়বে, দূরত্ব যতই বাড়বে বল ততই কমবে বর্গাকারে। মানে বলছে একটা সম্পর্কের ক্ষেত্রেও অনেকটা মেলে, যে দূরত্ব যত বাড়বে, সরি, সময় যত বাড়বে সম্পর্ক তত গভীর হবে, সেটা যেই সম্পর্কই হোক না কেন, বন্ধুত্বের সম্পর্ক হোক, সেটা হাজবেন্ডের অফিস সম্পর্ক হোক, সে যে সম্পর্কই হোক না কেন, মানে একমাত্র মা সন্তানের সম্পর্ক ব্যতীত, ওটার হিসাবটা আলাদা। তো দূরত্ব যতই সময় যতই বাড়বে সম্পর্ক তত গভীর হবে। তার থেকে বেশি সম্পর্ক কমবে যত দূরত্ব বাড়বে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, কাছা আমরা যত সময় যাচ্ছে আমার সাথে ওই ব্যক্তিটার সম্পর্ক তত গভীর হচ্ছে, কারণ একসাথে থাকতেছি। বাট যত আমাদের দূরত্ব বাড়তেছে তত সময়ও বাড়তেছে, সময়ের সাথে সাথে দূরত্বও যদি বাড়ে, সময়ও বাড়তেছে দূরত্বও বাড়তেছে, তখন সম্পর্কটা আরো বেশি জোরে কি হবে, নষ্ট হবে, শেষ হবে। মিলে কথা? দেখবা বন্ধুত্বের ক্ষেত্রে দেখো, কলেজে পড়ো না, যারা যারা স্কুল লাইফ থেকে কলেজ লাইফে আসো একই এলাকায়, তারা এটা রিয়েলাইজ করতে পারবে না। যারা স্কুল লাইফে ছিল চট্টগ্রামে, কলেজ লাইফে চলে আসছো ঢাকায়, এখন স্কুল লাইফের এই কিন্ডারগার্টেনের বন্ধুদের কথা মনে করো, নাই, স্কুল লাইফের ফ্রেন্ড নাই, আরো দূরে চলে যাও। কিন্তু যারা একই এলাকায় থাকে, একই স্কুলে ভর্তি হয়েছে, থেকে একই কলেজে গেছে, কলেজ তো যখন চুজ করা লাগে, একই এলাকায় আছে, অ্যাটলিস্ট বিকালবেলা একসাথে ফুটবল খেলার মধ্যে আসে, তাদের বন্ধুরা ভালো আছে এখনো পর্যন্ত। দূরত্ব হয়ে গেলে সময়ের সাথে সাথে, যেই সময়ের সাথে সাথে সম্পর্ক ভালো হয়, সেই সময়ের সাথে সাথে সম্পর্কের ওয়ার্ড লাগবে, এবং কেমনে লাগবে, সমানুপাতিক তো হবেই, সেটা কিভাবে, বর্গাকারে। অর্থাৎ কাছে থাকলে 1 বছরে যতটুকু সম্পর্ক গভীর হইতো, দূরে থাকলে 2 মাসে তার থেকে বেশি খারাপ অবস্থা হয়ে যাবে, 3 মাসে তার থেকে বেশি খারাপ অবস্থা হয়ে যাবে। বর্গাকারে যেত 3 থেকে 3.5 মাস বললেই চলে। মানে কাছাকাছি থাকলে 1 বছরে 12 মাসে তোমার সম্পর্ক যতটুকু গভীর হবে, দূরে থাকলে 3 থেকে 3.5 মাসে তার থেকে বেশি খারাপ অবস্থা হয়ে যাবে। ফোন দিবে না, ফোন হয়, কথা হয় না, নাই দূরত্ব, দাঁড়ার খতম, টাটা বাই বাই। মিলছে?
আচ্ছা, তো এর মধ্যে একজন প্রভাবক থাকে, যেই প্রভাবক এই মাত্রাটা নিয়ন্ত্রণ করে। প্রভাবক ওই মাত্রাটা কি করে নিয়ন্ত্রণ করে, বা একটা ধ্রুবক থাকে, ধ্রুবকটা ব্যালেন্স করে। এই ধ্রুবককে, ধ্রুবক হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স। এই ধ্রুবক না থাকলে তুমি মান কখনো মিলাইতে পারতা না। ধ্রুবকটা এমন ভাবেই সেট করা হয়েছে, এটা না থাকলে তুমি মান মিলাইতে পারবে না। এই ধ্রুবকটা বাদ দিয়ে অন্য কিছু দিয়ে দাও, তখন দেখবা ভর বাড়লে দূরত্ব বাড়লে তুমি মিলাইতে পারতেছো না। ধ্রুবকটা হচ্ছে ব্যালেন্স করে। ধ্রুবকরা আমি কি বলে জানো, ধ্রুবকরা আমি বলি হচ্ছে এক্সকিউজ। ও আমার তো অনেক চাপ, আমার অফিসে অনেক কাজ, আমি আসতে পারি না। তুমি তো, তোমার জন্য তো আমার জন্য তো তোমার কোনো সময়ই নাই, বাচ্চা কাছে তোমার তো কোনো সময়ই নাই। বাজারও আমিই করবো, স্কুলে আমিই নিয়ে যাব, তুমি খেয়ে টাকা পাঠাবা। তো টাকাই তো সবকিছু। টাকা না থাকলে কি তুমি সংসার করতে পারবা? টাকার জন্য তো করছি, এইসব টাকা পয়সা কার জন্য করতেছি? আমি মারা গেলে এইসব টাকা পয়সা কে খাবে? তোমার টাকা পয়সা আমার লাগবে না। তুমি আমার একটু সময় দাও, আমার একটু সময় দাও, আমার কিছু লাগবে না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, এই জন্যই তো শাড়ি কিনে না দিলে তুমি বলো যে শাড়িটা কিনে দেয় নাই। তারপরে বইলো, চাকরি বাকরি বাদ দিয়ে চলে আসতেছি, বইলো যে অমুক ভাবি শাড়িটা না খুবই সুন্দর। বলো আমার শাড়িটা কিছু লাগবে না, তুমি খেলি বাসায় সময় দাও, আমি আর পারতেছি না একা থাকতে। এক্সকিউজ। এই এক্সকিউজ হচ্ছে এই জি, ওটা সারা জীবন থাকবে। জি সারা জীবন কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে। এই এক্সকিউজও সারা জীবন থাকবে, এই এক্সকিউজও সারা জীবন থাকবে। তো এই হচ্ছে এক্সকিউজ। কথা বুঝছো? একদম। এবং ডিপেন্ড করবে কুতুব সাহেব ফিরবে নাকি ফিরবে না সকিনা বিবির কাছে। যদি ফিরে আসে, কনস্ট্যান্ট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কাছাকাছি আসলে, ঠিক আছে? নাহলে ঝামেলা হবে। বুঝছো? ফিজিক্সরা ওয়াট লাগাই দিছে একেবারে। আচ্ছা, আসো। তো যা বলতেছিলাম, এখানে বলতেছে একটা নির্দিষ্ট মাত্রা। এখন যতই ভর বাড়াবো, যতই বাড়বে ভর, যতই বাড়বে তত বলও বাড়বে, দূরত্ব যতই বাড়বে তত বলও কমবে, ব্যস্তানুপাতিক। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, তাপমাত্রার ক্ষেত্রে। এখন আমরা বায়োলজিতে আসি, খালি বলে না ফিজিক্স রয়্যাল, ফিজিক্স রয়্যাল। তোমার আমাদের বায়োলজি এসব ফিজিক্সের সূত্র তো মানে না। বায়োলজি হচ্ছে নিজেই একাই 100 প্রিমিয়াম। বায়োলজি কি করে দেখো। আজকে ক্লাসটা একটু ফানি ফানি লাগতেছে না? প্রতিদিন তো সিরিয়াস হয়ে যাচ্ছে, একটু মজা করি চলো। আমার লাইফে একটু মজা দরকার, লাইফটা এত এক্সস্টেড হয়ে গেছে, একটু মজা দরকার। তোমরা ছাড়া মজা করার কি আছে বলো? তোমাদের সাথে আমার লাইফে তোমরা ছাড়া তো আর কেউই নাই, দিন শেষে তোমরাই আমার সব, ঠিক আছে? তো এই জন্যই তো তোমাদের সাথে একটু মজা করি আর কি। আলটিমেটলি তোমাদের জন্য সবকিছু। তো অনেকে ভাবতে পারে কি যে বললো ভাই, ভাইয়ের লাইফে নাকি কেউ নাই। আসলেই সত্য, তোমরাই আমার সবকিছু। তো এখন দেখো, আমি একটা গ্রাফ বানাবো। কি বানাবো? একটা গ্রাফ বানাবো। তো এই গ্রাফটা যখন বানাবো, ওই তো এর ঘুরাই কেমন ওইদিকে, এর কি ওইদিকে ঘুরানো যায় না? আচ্ছা, খেয়াল করো, আমরা নিচে তাপমাত্রার একটা স্কেল দিলাম, এই যে তাপমাত্রা একটা লেভেল দিলাম, এখানে তাপমাত্রা দেখাবো আমরা। তাপ আস্তে আস্তে এইদিকে যাবে মানে বাড়বে, এটা তাপমাত্রা, ঠিক আছে? আর এইদিকে সালোক সংশ্লেষণের হারের একটা গ্রাফ দিব আমরা। মানে তাপমাত্রার এগেনস্টে, তাপমাত্রার এগেনস্টে সালোক সংশ্লেষণের হার কি হয় সেটা আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করব। লেটস হ্যাভ সাম ম্যাথ, ঠিক আছে? লেটস হ্যাভ সাম ম্যাথ। ওকে, তাহলে এখানে বলতেছি আমরা তাপমাত্রা। দেখবো পড়বা, গল্পে গল্পে কখন পড়া হয়ে যাবে তেরি পাবা না। তাপমাত্রা, এই লিমিটিং ফ্যাক্টরটা অনেকেই বোঝে না, কেন জানি না, অনেকের মাথার উপর দিয়ে যায় তাপমাত্রা। আর এখানে বলতেছে রেট অফ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের হার। সালোক সংশ্লেষণের হার, রেট অফ ফটোসিনথেসিস। পুরোটারে ধইরা নিচে নামাই দিই। এখন তাপমাত্রা একটা প্রভাবক, তাপমাত্রা বাড়লে বলতে সালোক সংশ্লেষণ বাড়বে।
তাপ বাড়লে সালোক সংশ্লেষণ বাড়বে, এটা আমরা বেসিক কমন সেন্স আমরা জানি, এটা আমরা বাহ্যিক প্রভাবকের মধ্যে আমরা দেখছি। তো এখন তাপের আমরা একটা স্কেল এখানে বানাবো 10, 20, 30, 40, 50, 60 করে, ঠিক আছে? এখানে একটা স্কেল আমরা বানাবো এইভাবে 40, 50, 50 একটু বড় করে 60 বানাই দিই, 60 বানাই দিলাম। তো এখানে আমরা একটা গ্রাফের লিমিট করে দিব ডট 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 দিয়ে, 10 এ একটা ডট দিলাম, 20 এ একটা ডট দিলাম, 30 এ একটা ডট দিলাম, 40 একটা দিলাম, 50 একটা দিলাম, 60 দিলাম, 60 পর্যন্ত আমরা এরকম করে একটা লেভেল তৈরি করলাম। তো নিচে লিখে দিই আমরা কোনটা কত, 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি, প্রত্যেকটা লেভেলে এটা ডিগ্রি সেন্টিগ্রেডে হিসাব হয়েছে বলে দিলাম। গ্রাফ তো বোঝোই, বায়োলজি তো তোমরা গ্রাফ পড়ছো। এখন দেখো বায়োলজি কেন এইসব গ্রাফ মানে না, বলতেছে যে তাপমাত্রা যখন 30 থেকে 35 এর মাঝখানে থাকবে, তার মানে দ্য লেভেল ইজ, লেভেলটা হচ্ছে 30 থেকে 35, 30 থেকে 35 এই লেভেলটা একটু মাথায় রাখো, 30 থেকে 35 এর লেভেলটা, তাপমাত্রা যখন 30 থেকে 35 এর মাঝখানে থাকবে, এই মোমেন্টে সালোক সংশ্লেষণ সব থেকে তুঙ্গে থাকবে, সব থেকে বেস্ট হবে। আচ্ছা তাহলে এটাকে যদি আমি এইখানে নিয়ে যাই, তাহলে এখানে বলতে যাচ্ছে যে 30 থেকে 35 এর এতটুকু জায়গায় সালোক সংশ্লেষণ সব থেকে তুঙ্গে থাকবে। তুঙ্গে মানে কি একদম বেস্ট লেভেলে হবে। তার মানে হচ্ছে এর আগ পর্যন্ত এইখান থেকে এতটুকু যাওয়ার পথে, এতটুকু যাওয়ার রাস্তায় যত তাপমাত্রা বাড়বে তত ফটোসিনথেসিস বাড়বে। এই হচ্ছে সালোক সংশ্লেষণের হার, উপর দিকে সালোক সংশ্লেষণের হার, ঠিক আছে? গ্রাফের যে অক্ষগুলা, ঠিক আছে, এই ওয়াই অক্ষ, রাইট, ওয়াই অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ না, ওয়াই অক্ষ তো, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে কারেকশন করে দিও, তো এই অক্ষ বরাবর গ্রাফটা যত উপরে উঠতেছে সালোক সংশ্লেষণের হার বাড়তেছে না কমতেছে, বলো? সালোক সংশ্লেষণের হার বাড়তেছে না কমতেছে? উপর দিকে উঠা মানে কি, গ্রাফে উপর দিকে উঠা মানে সালোক সংশ্লেষণের হার বাড়া। কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন আমাদের এক্স অক্ষ বরাবর লেভেলে চলে গেছে, অর্থাৎ তাপমাত্রা যখন 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকতেছে তখন সর্বোচ্চ হচ্ছে এবং একটা ব্যালেন্সে চলে গেছে। 30 থেকে 35 থাকা অবস্থায় ব্যালেন্স, ঠিক আছে? এখন আমি যদি এই সূত্র মানতাম ফিজিক্সের, তাহলে তাপ বাড়াইলে সালোক সংশ্লেষণ কি হতে থাকতো? বাড়তেই থাকতো, বাড়তেই থাকতো, বাড়তেই থাকতো। ইচ্ছা মতো তাপ দিতে আমার হিটারের মধ্যে ঢুকাই দিতাম। হিটারের মধ্যে যদি আমি মনে করো যে মাইক্রোওয়েভ এর মধ্যে বা ধরো কনভেকশনের ওভেনের মধ্যে যদি গাছ ঢুকাই দেই বা গাছ ঢুকে যদি বয়েল করি, তাহলে বুঝে একবারে সালোক সংশ্লেষণ করে ফাড়াফাড়ি হবে, তাই না? প্রেসার কুকারের মধ্যে সালোক সংশ্লেষণ হয় না কে? অক্সিজেন বাড়ায় না কে? প্রেসার কুকারের মধ্যে একদম গাছ ঢুকাই দেয়, ইচ্ছা মতো হিট দিয়ে দিছি, ঠিক আছে? প্রেসার কুকারে ধোঁয়া বেরো দিছে আর নাক দিয়ে দিছি, অক্সিজেন অক্সিজেন, অক্সিজেন, গাছ শেষ, খাতাম, সিদ্ধ। এখন সবজি হিসেবে খাও, খুব সবজি হিসেবে খাওয়া লাগবে, হবে না? এগুলো মানবে না, ফিজিক্স মানবে না। এরপরে বলছে যে 30 থেকে 35 যাওয়ার পরে এরপর তুমি বাড়াইতে থাকো। 30 থেকে 35 গেছে, এরপরে তুমি বাড়াইতে থাকো। এরপরে তুমি যখন বাড়াবা তখন বাবাজি সালোক সংশ্লেষণ তো হবে না, তখন সালোক সংশ্লেষণ হবে না, কমতে থাকবে। কি থাকবে? কমতে থাকবে। তুমি 50 ডিগ্রি পর্যন্ত গেছো, এতটা কমে গেছে। তুমি 60 ডিগ্রি পর্যন্ত যাওয়ার পরে তুমি আর তাপ লাগবে না ভাই, তোমার সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে গেছে, তোমার সালোক সংশ্লেষণ অফ, খতম, টাটা। আর সালোক সংশ্লেষণ হবে না। উদ্ভিদ বলবে স্যার আমায় কান্দা পাইছে, একটু বাড়লে আমি সিদ্ধ হয়ে যাবো। পর ভাই
অক্সিজেন তো লাগবে না, তুই আমার সবজি হিসেবে সিদ্ধ করে সালাদ বানায় খাইস। দ্যাট ইজ কল লিমিটিং ফ্যাক্টর। তাহলে এখানে লিমিটিং ফ্যাক্টর কি? টেম্পারেচার। দিস টেম্পারেচার ইজ ওয়ার্কিং হিয়ার ইজ লাইক এ লিমিটিং ফ্যাক্টর। Increasing temperature at the level of 30 থেকে 35 degree centigrade will increase the rate of the আমি খালি পারি না ওয়েব অ্যাপটা ফালাই দিতে। ভাইয়া আমি আপনার সাইকেলে নিউ, আমি ওয়েব অ্যাপে ক্লাস করতে পারছি না। কোথায় করতেছো ক্লাস তাহলে তুমি? লিংকটাও পাচ্ছি না, কোথায় পাবো? আর ক্লাসগুলো প্লে হয় না কেন আমার? ভাই তুমি ওয়েব অ্যাপে ক্লাস পাইতেছো না, তুমি তো কমেন্ট তো ওয়েব অ্যাপে করলা ভাই। বাসার মধ্যে এসে তুমি বলতেছো আমি আমার বাসার অ্যাড্রেস খুঁজে পাইতেছি না আম্মু, আমি বাসায় যাবো। ঠিক আছে, নাও তাহলে ফিজিক্স শিখলাম আজকে আমরা, এবং ম্যাথও শিখলাম। কেন ফিজিক্স ম্যাথ প্রিমিয়াম না বায়োলজি প্রিমিয়াম এখন বুঝতেছো? আসো তাহলে একটা মিনিমাম একটা জিনিস আমরা শিখলাম। এবার আসবো কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। এবার আসবো কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 8.5 থেকে 10.5 পর্যন্ত নিব মিলিগ্রাম প্রতি ঘন্টা। ওকে, তাহলে এই সেম জিনিসটাই এখন আমাকে আবার আগাইতে হবে। এখন আমরা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব দিয়ে আমরা এটা চিনবো। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কিভাবে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা আমরা দেখবো। আচ্ছা, তো লাইনগুলো বেশি বড় হয়ে গেছিল, তাহলে আমাদের 16 পর্যন্ত লাগবে। 16, তো 16 পর্যন্ত দিতে গেলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে তাহলে 1 1 2 3 4 5 6 7 8 এ পর্যন্ত দিই। 1 2 3 4 5 6 7 8 এ পর্যন্ত 8। তো এখানে আমরা 16টা ভাগে ভাগ করবো এটাকে। তাহলে 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 12 13 14 15 16। তাহলে এখানে আমি 16টা দাগ দিয়ে 16 মিলিলিটার পর্যন্ত বুঝাইলাম। 16 মিলিগ্রাম প্রতি ঘন্টা। তাহলে নিচে বসতেছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণে খুবই গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষণের বিক্রিয়ক কে? কার্বন ডাইঅক্সাইড না? সালোক সংশ্লেষণের বিক্রিয়ক কে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তো লাগবে সালোক সংশ্লেষণে। এখন এই যদি আমি ভাবি সালোক সংশ্লেষণ বাড়াবো, বিক্রিয়াও বাড়বে, সালোক সংশ্লেষণ দিতে থাকি, কার্বন ডাইঅক্সাইড দিতে থাকি, কার্বন ডাইঅক্সাইড দিতে থাকি, কার্বন ডাইঅক্সাইড দিতে থাকি, একেবারে সেই লেভেলে সালোক সংশ্লেষণ হবে, গাছ মরে যাবে, গাছ কাইন্দা দিবে অ্যাসিডিটির কারণে। কারণ একটা কথা মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইড উইথ পানি কি? কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি মিলে কি হয়? কি হয়? কার্বনিক অ্যাসিড হয়। এটা মাথায় রাখতে হবে কথাটা। তাহলে আমরা এখানে জাস্ট সিরিয়াল নাম্বার লিখে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16। তাহলে 16 মিলিগ্রাম প্রতি ঘন্টা। তাহলে মিলিগ্রাম প্রতি ঘন্টা করে আমি বাড়াচ্ছি। এখন এখানে আমার 8.5 থেকে 10 পর্যন্ত একটা লেভেল টানতে হবে। কত থেকে কত? 8.5 থেকে 10। কেন 8.5 থেকে 10 একটু পরেই বলতেছি। 8.5 থেকে 10 দেওয়ার জন্য আমাকে 20.5 থেকে 25 এ যেতে হবে। 20.5 থেকে 25 এ যেতে হবে। 20.5 থেকে 25 পর্যন্ত। এই যে এই লেভেলটা 10 পর্যন্ত, এই যে লেভেলটা দিলাম। তো এই লেভেলে আমি কি বলছি? এই লেভেলে বলছি 10 মিলিগ্রাম পার আওয়ার, এটুকু আমি বলছি 10। তার মানে বুঝাতে যাচ্ছি আমি এটাই, আমি যদি
আমি যদি প্রতি ঘন্টায় 1 মিলিগ্রাম করেও কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি করি, করতে করতে সামনে আগাই, তাইলে আমার সালোক সংশ্লেষণ বাড়বে। সালোক সংশ্লেষণ বাড়বে, কারণ সালোক সংশ্লেষণে বিক্রিয়া দিচ্ছি কার্বন ডাই অক্সাইড প্লাস পানি মেক্স কার্বোহাইড্রেট এন্ড অক্সিজেন। তাহলে কার্বন ডাই অক্সাইড যত দিতে পারবো আমি, ততই বেশি পরিমাণ সালোক সংশ্লেষণ হবে। বাট 10 মিলিগ্রাম প্রতি ঘন্টায় 10 মিলিগ্রাম করে কার্বন ডাই অক্সাইড একটা উদ্ভিদ পাচ্ছে, সে পর্যন্ত হাইয়েস্ট পিকে থাকবে। এরপরে কার্বন ডাই অক্সাইড যদি বাড়তে থাকে পরিবেশে, গাছ কি ওই 10 মিলিগ্রাম পর্যন্ত নিয়ে বসে থাকবে? 10 মিলিগ্রাম বলবে না 10 মিলিগ্রাম তো পাচ্ছি, বাকিটুকু ছেড়ে দিই, লাগবে না আমার, থাক, দরকার নেই আমার, আমি তো পাচ্ছি, আমাদের কতটুকু আমি পাচ্ছি, আমার যতটুকু আমি পাচ্ছি, বাকিটুকু দরকার নেই আমার। এইভাবে না, ও বলবে যে আমার পক্ষে আর সম্ভব না, আমি ভাই ছেড়ে দেমা কাইন্দা বাসি, কার্বন ডাই অক্সাইড কমা আর নাহলে আমি মরলাম, কার্বন ডাই অক্সাইড কমা নাহলে আমি মরলাম। এবং এইভাবে ও ডাউনগ্রেড করবে। 16 গ্রাম প্রতি ঘন্টা যাওয়ার পরে জাস্ট বেশি না, 10 থেকে জাস্ট 6 গ্রেড বাড়ছে, একদম পুরো জিরো হয়ে গেছে, সালোক সংশ্লেষণ হওয়া বন্ধ হয়ে গেছে। সালোক সংশ্লেষণ হওয়া কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে কে এখানে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে? বলো, কে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে? এখানে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, আর কি দেখানো যেতে পারে? আচ্ছা, তো এইগুলাই আছে তোমাদের বইয়ের মধ্যে। এখন আসো বইয়ে আসি। বইয়ে আরেকটা আছে, এটা বই থেকে দেখাইতে হবে, এটা বই থেকে দেখাইতে হবে, কারণ এখানে একটু মিস্টেক করছে। মিস্টেক করছে কি, এখানে আপেক্ষিক কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব দিছে, আপেক্ষিক কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব দিছে। এখানে আলোক তির্যকতার প্রভাব দেওয়া উচিত ছিল, মানে কতটুকু আলো পড়তেছে, কতটুকু আলো পড়তেছে। খেয়াল করো, সেম এগুলো তো দেখাই দিছে, এই দুইটা, এটাও দেখাই দিছে, এটাও দেখাই দিছে। এখানে বলতেছে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আলো বাড়াইলে সালোক সংশ্লেষণ এই পর্যন্ত এসে নরমাল রেটে চলতে থাকবে, এই পর্যন্ত আসলে সালোক সংশ্লেষণ নরমাল রেটে চলতে থাকবে, এই পর্যন্ত আসলে সালোক সংশ্লেষণ নরমাল রেটে চলতে থাকবে। এরপর তুমি যতই বাড়ানো না কেন সালোক সংশ্লেষণ আর যাবে না, এইখানেই থাকবে, এখানেই সীমাবদ্ধ থাকবে, এখানেই সীমাবদ্ধ থাকবে। মানে আলো অনেক বেশি বেড়ে গেলে সালোক সংশ্লেষণ বন্ধ হচ্ছে না, আগেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হচ্ছে না, কিন্তু কিন্তু একটা পার্টিকুলার লেভেলে যাওয়ার পর আর কি হচ্ছে না, বাড়তেছেও না, স্টপও হচ্ছে না। মানে এখন তুমি যতই আলো বাড়াও না কেন ভাই, আমি তো আর নিব না, এটা হয়ে গেছে কেমন ভাই, এই তো গেছি, আর দরকার নেই, চুপচাপ থাকি, সুবিধাবাদী মানুষ আমি ভাই, এত ঝামেলা জাটির মধ্যে যাবো না। ঠিক আছে, এখন দেখি বইয়ের মধ্যে কি লিখছে, বইয়ের মধ্যে দেখি কি লিখছে। 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি। অতএব 30 থেকে 35 সালোক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা, ভালো করে দাগায় রাখো, এটা বহুতবার আসে ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায়। তাপমাত্রা 0 থেকে ধীরে ধীরে উচ্চতর তাপমাত্রা উন্নীত করে সালোক সংশ্লেষণের হার বাড়তে থাকে। 30 থেকে 35 তাপমাত্রা সালোক সংশ্লেষণের হার সবথেকে বেশি হয়। 35 ডিগ্রি উপরে তাপমাত্রা 52 হলে সালোক সংশ্লেষণের হার দ্রুত কমে যায় এবং একটা সময় বন্ধ হয়ে যায়। এজন্য এটা লিমিটিং ফ্যাক্টর। কার্বন ডাই অক্সাইডের পরিমাণে সালোক সংশ্লেষণ নিয়ন্ত্রণ লিমিটিং ফ্যাক্টর। যদি আলোকিত একটি পাতায় ঘন্টায় 10 মিলিগ্রাম বায়ু ব্যবহার করে থাকে, তাহলে 1 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড সরবরাহ হয়। তবে কার্বন ডাই অক্সাইড লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে যদি কার্বন ডাই অক্সাইডের সরবরাহ ধীরে ধীরে 1 ঘন্টায় 1 হতে 2 মিলিগ্রাম, 2 থেকে 3 মিলিগ্রাম বাড়ানো হয়, তাহলে বাড়তে থাকবে। এভাবে সর্বোচ্চ পৌঁছায় ঘন্টায় যখন ঘন্টায় 10 মিলিগ্রাম হইলে, ঘন্টায় 10 মিলিগ্রামের উপরে হলে সালোক সংশ্লেষণের হার হঠাৎ করে কমে যাবে এবং কার্বন ডাই অক্সাইড লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলছি। আলোক লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আলোক তির্যকতা দ্বিগুণ বাড়ালে সালোক সংশ্লেষণের হার বাড়বে, একটি স্থির হারে সালোক সংশ্লেষণ চলতে থাকবে। আলোক তির্যকতা 3 গুণ বাড়ালে সালোক সংশ্লেষণের হার আরো বাড়বে এবং স্থিতিশীল হয়ে যাবে, একটা জায়গায় স্থিতিশীল হয়ে যাবে। আলো বাড়ালে একটা জায়গায় স্থিতিশীল হয়ে যায়। আচ্ছা, এখানে করে লাইন আছে এমসিকিউর জন্য। সমুদ্র জলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব দাগাও 300 ppm এবং উচ্চ দ্রাঘিমাংশে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কমতে থাকে। মানে সমুদ্র স্তর থেকে যত উপর দিকে উঠতেছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তত কমতেছে। গম গাছে 0.15% কার্বন ডাই অক্সাইড ঘনত্ব সালোক সংশ্লেষণের হার সবথেকে বেশি থাকে।
জলজ উদ্ভিদে 1.1% কার্বন ডাই অক্সাইড ঘনত্ব পর্যন্ত সালোকসংশ্লেষণের হার বাড়তে থাকে। ক্লোরাইড নামক শৈবালে কার্বন ডাই অক্সাইড উচ্চ ঘনত্ব সহ্য করতে সক্ষম। পাতায় কার্বন ডাই অক্সাইড সরবরাহ করলে পাতার ক্ষতের সৃষ্টি হতে পারে বেশি কার্বন ডাই অক্সাইড দিলে। টমেটো উদ্ভিদে বেশি কার্বন ডাই অক্সাইড সরবরাহ করলে পাতায় ন্যাক্রোটিক অঞ্চল সৃষ্টি হয়। হোয়াট ইজ ন্যাক্রোটিক অঞ্চল? মৃত অঞ্চল। ন্যাক্রোটিক অঞ্চল মানে মৃত অঞ্চল। এই লাইনগুলো দাগায় রাখো। ওকে, দেখো রাত্রের বেলায় আলোক তীব্রতা লিমিটিং ফ্যাক্টর, কারণ আলো থাকে না। সূর্যের আলো শুরু করলে তাপমাত্রা লিমিটিং ফ্যাক্টর, কোন তখন তাপের কারণে সালোকসংশ্লেষণ ভালো হয় না। সূর্যের তাপ বাড়লে কার্বন ডাই অক্সাইড ঘনত্ব লিমিটিং ফ্যাক্টর, কোন তখন কার্বন ডাই অক্সাইড খুব বেশি এটা থাকে না। সবকিছু আসো, সালোকসংশ্লেষণের হার এগুলো পড়াই ফেলছি। সালোকসংশ্লেষণের হার পারবা না? এটা কিছুই না। সালোকসংশ্লেষণের হার হচ্ছে কতটুকু কার্বন ডাই অক্সাইড দিলা, এটাকে আমার পড়াই দেওয়ার দরকার আছে? দেখো তো, এটাকে আমার পড়াই দেওয়ার দরকার আছে? কতটুকু কার্বন ডাই অক্সাইড নিলা, কতটুকু অক্সিজেন পাইলা, একই হবে এটা। এটা আমি এমসিকিউ তোমাদের করাইছি, এটা দরকার আছে পড়ানোর? বাচ্চা বাচ্চা জানে না মানে কতটুকু কার্বন ডাই অক্সাইড দিছো, তারপরে কতটুকু অক্সিজেন পাইছো, এটা তুমি হিসাব করতে হবে। সালোকসংশ্লেষণ কতটুকু হইছে, এটা মান একের থেকে কম হলে বুঝতে হবে পাতার মধ্যে কোনো ঝামেলা আছে, ঠিক মতো সালোকসংশ্লেষণ হতে পারে না। ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু আসতেছি, এসে আমি তোমাদের প্রভাব পড়াবো, একটু দাঁড়াও। আসো, ওহ প্রচুর কষ্ট হচ্ছে, বাট কাজটা নিব, শেষ করি। শেষ করি, দেখো সালোক সংশ্লেষণের এখন আমরা প্রভাবক করবো, এগুলো খুবই সহজ। কথাটা মাথায় রাখবা, দুই ধরনের প্রভাবক আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, আরেকটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। আচ্ছা কই গুরুত্ব লাগবে না, প্রভাবক খুঁজছি, প্রভাবক গুরুত্ব প্রয়োজন নেই, প্রভাবক করতে হবে। গুরুত্ব আমরা বাচ্চা বাচ্চা বলবো, গুরুত্ব কিন্তু পরীক্ষায় আসে, বলে রাখা ভালো।
এই যে প্রভোগ, এটাই দরকার। প্রভোগ থেকে এমসিকিউ আসে। আমরা কিন্তু দেখছি প্রভোগ থেকে এমসিকিউ আসে, তাই না? প্রভোগ থেকে যে এমসিকিউ আসে আমরা দেখছি না? হ্যাঁ, দেখো একটা আছে বাহ্যিক প্রভাবক, একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবগুলো যেগুলো বাইরে থেকে কন্ট্রোল করে, আর অভ্যন্তরীণ প্রভাবগুলো হচ্ছে কি, যেগুলো ভেতর থেকে কন্ট্রোল করে। ভেতর থেকে গাছের পাতা, গাছের পাতার বয়স, কতটুকু পানি গাছের মধ্যে আছে, খনিজ লবণ কতটুকু গাছ পাচ্ছে, এগুলো অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবক কোনটা? তাপমাত্রা, আলোক তীব্রতা, কার্বন ডাই অক্সাইড বেশি না অক্সিজেন বেশি, এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক। চলো দেখি আমরা বাহ্যিক প্রভাবকের মধ্যে প্রথমে যার কথা লিখছে সেটা কি? আলো। খেয়াল করো, আলো তো বলছে, এগুলো কিন্তু এমসিকিউ তে আসে, বিশেষ করে মেডিকেলে বেশি আসে। আলো মানে কি পড়বা? এই যে আলোক বর্ণালী 7টি রঙের মধ্যে বেনি কলা সালোকসংশ্লেষণ বেশি ব্যবহৃত হয়। আলোর পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে পাতার অভ্যন্তর অন্যান্য রাসায়নিক বিক্রিয়া স্বাভাবিক নষ্ট হয়ে যায়, তাই সালোকসংশ্লেষণের হারও কমে যায়। কিন্তু সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে পত্ররক্ত উন্মুক্ত করতে হেল্প করে। তাহলে এখানে কথাটা কি আসতেছে? আলো বাড়লে, আলো বাড়লে কি হবে? সালোকসংশ্লেষণ বাড়বে, পত্ররন্ধ্র খোলা থাকবে, ভিতরে কি হবে? ক্লোরোফিল তার ফটোসিনথেসিস করার জন্য যা যা দরকার তা পাবে। আলো অনেক বেশি বাড়ায় দিলে, আলো অনেক বেশি বাড়ায় দিলে তখন কি হবে? তোমার একটা জায়গায় স্টপ হয়ে যাবে, পাতার ভিতরে অনেক রাসায়নিক ক্রিয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তখন তাহসান গান গাবে, আলো 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 কখনো খুঁজে পাবে না, গাছ তুমি আলো না নিলে ঠকে যাবা, আলো আলো যা নেওয়ার নিয়ে নাও, এইভাবে আমাকে ছোট করলে আর দিব না, আলো দিব না, আলো দিব না। ঠিক আছে? তখন এইভাবে বলবে, বাট বলে তো লাভ নেই, যতই পাম্পটি মাও না কেন, গাছে তো লাগবে বেনি কলা। তখন গাছ বলবে দূরে তুমি দাঁড়িয়ে বেনি কলা নিয়ে হাত দেখিয়ে, লাভ নাই আমার যতটুকু আমি নিছি, এর বেশি নিতে আমি পারবো না, তোমার আলো তোমার কাছেই থাকুক। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। এবার আসি কার্বন ডাই অক্সাইড। এবার আসি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি বলতেছে? কার্বন ডাই অক্সাইড বলতেছে কার্বন ডাই অক্সাইড শ্বাস চলবে না, এটা সবার প্রথম কথা। এই কারণে যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাই অক্সাইডের বিজারণের ফলে হয়, এটা আমরা দেখছি। কার্বন বিজারণের ফলে কিন্তু গ্লুকোজ তৈরি হয়েছে। উদ্ভিদ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পরিমাণ শতকরা এত ভাগ, কিন্তু এই প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা 1 ভাগ পর্যন্ত কার্বন ডাই অক্সাইড নিতে পারে, মানে বেশি কার্বন ডাই অক্সাইড সে নেয়। তাই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পরিমাণ 1% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সামঞ্জস্য রেখে শ্বাসের পরিমাণ বেড়ে যায়। তাহলে কি বলছে? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড যদি 1% পর্যন্ত হয়ে যায়, এটা আমরা নিতে পারবো না। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড 1%, যেখানে 0. কত পার্সেন্ট, এটা এমসিকিউ তে আসে, 0.04% কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে আছে, যেখানে অক্সিজেন কত 20 না 21 সামথিং এরকম হবে। কেমিস্ট্রি অংশ আছে, কেমিস্ট্রি পরিবেশ রসায়নে তোমরা পড়ছো। তো 0.04 পর্যন্ত বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড আছে, এন্ড এর থেকে একটু বাড়লেই আমাদের ঝামেলা হয়ে যাবে। 0.4 হয়ে গেলে আমরা নিতে পারবো না, রাইট? কিন্তু বলছে যে 1% পর্যন্ত যদি চলে যায় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, সে পর্যন্ত গাছ নিতে পারবে, বাট এরপরে লিমিটিং ফ্যাক্টর হয়ে যাবে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তারপরে পানি। কার্বন ডাই অক্সাইডের মতো পানিও এই প্রক্রিয়া একটি কাঁচামাল। কারণ পানিও তো কিন্তু বাম দিকে ছিল, বিক্রিয়ার বাম দিকে রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করছে। লাশ হাতেলের নীতি অনুসারে কি? এই অনুসারে বাম দিকে যারা থাকবে তারা বাড়লে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়ার উৎপাদন বাড়বে। পানির পরিমাণ হ্রাস পেলে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া কমে যায়, তাই সালোকসংশ্লেষণের হারও কমে যায়। অপরপক্ষে পানির উপস্থিতি রক্ষী কোষকে স্ফীত করে এবং পত্ররন্ধ্র খুলে দেয়, ফলে কার্বন ডাই অক্সাইডের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। কাজে পানির পরিমাণ কমে গেলে সালোকসংশ্লেষণের হারও কমে আসে। পানি ভেঙে কিন্তু অক্সিজেন নির্গত হয়, তাহলে পানির দরকার। পানি বাড়াবা সালোকসংশ্লেষণ বাড়বে। পানি থেকে কিন্তু আমরা অক্সিজেনটা পাইছিলাম, এই কথাটা কিন্তু আবার মনে করাই দিছে। তাপমাত্রা, তাপমাত্রা থেকে ভাই এত কিচ্ছা গাইতে পারবো না, বহুত কইছি। দেখো অপটিমাম টেম্পারেচার দাগায় রাখো 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। একটু আগে কিন্তু 30 থেকে 35 বলছে। তো দুটো অপশন খেয়াল করবা।
এবং এটাও বলছে যে 45 ডিগ্রির উপরে উঠলে তাপমাত্রা বন্ধ হয়ে যায়, 20 ডিগ্রি নিচে নামলে শ্বাসনের প্রক্রিয়া কমে যায়। দুই জায়গায় কিন্তু দুই রকম কথা বলছে। সো অপশন দেখে চিনতে হবে, অপশন দেখতে হবে যে 30 থেকে 35 বলছে কিনা, তাহলে ওইটা। অপশন যদি বলে 22 থেকে 35 তাহলে এটা। মাথায় একটু ঠান্ডা মাথায়, দুটো অপশন একসাথে থাকে না, দুটো অপশন কখনো একসাথে থাকে না, হয় একটা থাকে না একটা থাকে, দেখে আনসার করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলা ঝামেলা রয়ে গেছে। ঠিক আছে, অক্সিজেন আবার একজন জিজ্ঞেস করছে কোনটা ঠিক ভাইয়া, এক একটা গাছের ক্ষেত্রে এক এক রকম, এই জন্য এখানে রেঞ্জটা বলছে, সেই হিসাব করলে এটাই ঠিক, এটাই ঠিক ভাবে ধরা উচিত, এক একটা গাছের ক্ষেত্রে এক এক রকম। অক্সিজেন দেখো, আমি যদি পুরো বিক্রিয়াটা আবার একটু লিখি, বিক্রিয়াটা এরকম ছিল, কার্বন ডাই অক্সাইড উইথ পানি আফটার রিঅ্যাকশন হ্যাভিং light and chlorophyll, it will produce C6H12O6 with oxygen. In here, oxygen is produced. Oxygen is a product of the reaction photosynthesis. With regarding Lascelles rules, আমরা জানি ডান দিকে বাড়লে বিক্রিয়া পিছন দিকে যাবে। সো বায়ুমণ্ডলে অক্সিজেন পরিমাণ যদি বেড়ে যায়, রিঅ্যাকশন পিছন দিকে যাবে, তার মানে সালোকসংশ্লেষণ হার কমবে। বলছে যে বায়ুমণ্ডলের অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে অধিক উদ্ভিদের সালোকসংশ্লেষণ হার কিছুটা কমে যায়, আবার ঘনত্ব কমে গেলে সালোকসংশ্লেষণ হার আবার বেড়ে যায়। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইখানে একটা ব্যাপার আছে, সালোকসংশ্লেষণ যদি একদম নাই হয়ে যায় তাহলে উদ্ভিদ বাঁচবে না, উদ্ভিদের সালোকসংশ্লেষণ দরকার পড়ে শ্বসনের সময়। কয়েকটা কথা মাথায় রাখতে হবে কিন্তু। আসো, খনিজ পদার্থ এইখানে এইগুলো দাগা রাখো, যে লৌহ ম্যাগনেসিয়াম ইত্যাদি প্রয়োজন হয়, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। এই যে কথাটা দাগা রাখো যে ক্লোরোফিলের জন্য লোহার, দেখো এই এমসিকিউটা আমরা পাইছি না, এমসিকিউটা পাইছি না, দেখো তো বোর্ড পরীক্ষায় একটু মনে পড়ে, এমসিকিউটা বোর্ড পরীক্ষা পাইছি না আমরা, বলো পাইছি? এই 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 বাইরে থেকে প্রাপ্ত ভিটামিন অন্যান্য রাসায়নিক দ্রব্য এইগুলা কাজ করে এদেরকে, এই দেখো এখানে কথা বলছে যে কিছু শৈবাল বা অন্যান্য উদ্ভিদে বাইরে থেকে ভিটামিন বা প্রয়োজনীয় দ্রব্য যদি না পায় সালোকসংশ্লেষণ হয় না, কারণ এরা এসব দ্রব্য নিজে তৈরি করতে পারে না। এদেরকে ফটো অক্সোট্রপস বলে। হোয়াট ইজ ফটো অক্সোট্রপস, এই কথাটা কিন্তু আসতে পারে। ফটো অক্সোট্রপস কি, যে বাইরে থেকে কিছু ভিটামিন কিছু হরমোনের নিতে হয়, বাইরে থেকে নিতে হয়, এগুলো না হলে বাঁচবে না, এটা ফটো অক্সোট্রপস বলছে। এই নতুন টার্মটা একটু জেনে রাখো, এটা একটা টার্ম, এটা রিসেন্টলি আবিষ্কার হয়েছে, আসলে খুব ভেরি রিসেন্টলি আবিষ্কার হয়েছে। ওকে, এবার আমরা অভ্যন্তরীণ প্রভাবে চলে যাবো। কিন্তু ভিতরে কি বলতে, ভিতরে কি বলতেছে, পাতার বয়স ভাইয়া, এখানে একটা কনফিউশন আছে। এখানে আমরা পাতার বয়সের উপর এফেক্ট করতেছি, শ্বসনে যে আমরা পাতার বয়সের উপর এফেক্ট করবো, মেইন কনফিউশনটা শ্বসন আর সালোকসংশ্লেষণের প্রভাবের মধ্যে হয়ে যায়। এখানে তুমি সালোকসংশ্লেষণের তাপমাত্রা পড়লে এক জায়গায় লিখছে 30 থেকে 35, এক জায়গায় লিখছে 32 থেকে 35, 22 থেকে 35, শ্বসনে যায় আরেকটা পড়বা, কনফিউশন হয়ে যায়। একটু ঠান্ডা মাথায়, এগুলো পরীক্ষায় আসে, এগুলো এমসিকিউতে আসে, এগুলো মেডিকেলেও আসে, একটু ঠান্ডা মাথায় এগুলো। পাতার বয়স, পাতার বয়সে সালোকসংশ্লেষণের প্রভাবক হিসেবে কাজ করে। একেবারে কচি পাতা এবং একেবারে বৃদ্ধ পাতায় সালোকসংশ্লেষণের পরিমাণ কম হয়, মাঝারি বয়সের পাতায় সালোকসংশ্লেষণটা বেশি হয়। এই কথাটাই চেঞ্জ হয়ে যাবে শ্বসনে গেলে, শ্বসনে গেলে বলবে যে একটু বয়স্ক পাতায় বেশি হয়, রোগাক্রান্ত পাতায় বেশি হয়, উল্টা বলবে। ঠিক আছে, এটাও জায়গায় রাখো যে একেবারে কচি পাতা এবং বৃদ্ধ পাতায় শ্বসন কম হয়, কারণ ক্লোরোফিলের কারণে। আবার শ্বসন মানে শক্তি, এই জন্য বয়স মানে এই জন্য কম বয়সী পাতা আর রোগাক্রান্ত পাতার মধ্যে আবার শ্বসনটা বেশি হয়, তাদের শক্তি বেশি লাগে। পাতার অন্তর্গঠন, পাতার গঠনের প্রকৃতির উপর মেজোফিল কোষের বিন্যাসের প্রকৃতি, পত্ররন্ধ্রের সংখ্যা, অবস্থা ইত্যাদির উপর নির্ভর করে। তো মেজোফিল কোষের উপর নির্ভর করে কিন্তু C3C4 হয়েছিল। মেজোফিল এন্ড বান্ডেল শীট কিভাবে আছে তার উপরে, কার্বন ডাই অক্সাইড সে নিতে পারতেছে কিনা। যেমন C4 উদ্ভিদ কেন বেশি কার্বন ডাই অক্সাইড নিতে পারে, কম কার্বন ডাই অক্সাইড কেন সে চালাতে পারে, C4 উদ্ভিদ কম কার্বন ডাই অক্সাইড হওয়ার পরও সে চালাতে পারে, কারণ তার গঠনটাই এরকম যে সে কম কার্বন ডাই অক্সাইড দিয়ে কাজ চালায় ফেলে। মেসোফিল কোষ, কারণ বান্ডেল শীটের পাশে মেসোফিল আছে, এটা তো C4, মনে কি পড়ে। পত্ররন্ধ্রের গঠন অবস্থান এটার উপর ডিপেন্ড করে, পত্ররন্ধ্রের সংখ্যা এবং অবস্থান, সংখ্যার কথা বলছে কারণ পত্ররন্ধ্র বাড়লে, ভেরি গুড। অবস্থানটা কেন বলছে, যে পত্ররন্ধ্রটা কি ঠিকঠাক আছে নাকি তাকে আবার ঢেকে রাখছে, লুকায়িত পত্ররন্ধ্র কিনা। যেমন জলজ উদ্ভিদের, সরি মরুভূমির উদ্ভিদের ক্ষেত্রে কি পাওয়া যায় বলতো, কি ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায় যেটা জলজ উদ্ভিদে পাওয়া যায় না, এটা কিন্তু পরীক্ষা একবার আসে, নিচের কোনটা লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায়, আনসার ছিল করবি, মরুজ উদ্ভিদ লুকায়িত পত্ররন্ধ্র। ক্লোরোফিল,
ক্লোরোফিল তো ভালো কথা, যে ক্লোরোফিলের অনুপস্থিতিতে কিছুতেই সালোক সংশ্লেষণ হবে না। শর্করা পরিমাণ দেখো, শর্করা বিক্রিয়ার ডান দিকে ছিল, ওটা বাড়লে বিক্রিয়া কোন দিকে যাবে? পেছন দিকে। শর্করা যদি পাতার মধ্যে বেশি থাকে তাহলে গাছের তো আর প্রয়োজন নাই সালোক সংশ্লেষণ করার, তার তো খাবার টাবার আছেই। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম পানি পরিমাণ বিভিন্ন রাসায়নিক পদার্থের উপর নির্ভর করে, এটা দরকার নাই। পটাশিয়াম, পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ কিছুটা কমে যেতে দেখা যায়। ঠিক আছে, পত্ররন্ধ্র খোলাতে পটাশিয়ামের হেল্প আছে। এনজাইম, বহু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সালোক সংশ্লেষণ সম্পন্ন হয়, কাজে বিক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় এনজাইম উপস্থিতি সালোক সংশ্লেষণের হার নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, দরকার নেই। ওকে, এবার আমরা চলে যাব সালোক সংশ্লেষণের গুরুত্ব, যেটা কিনা সৃজনশীলে আসে। ভাইয়া এটা সৃজনশীলে আসবে বা আসে, এটা সৃজনশীলে আসে, এটা আসে ভাই, আসে। ক্লোরোপ্লাস্ট আঁকায় দিবে, বলো স্যার এরকম গুরুত্ব লেখো, তখন তুমি এটার গুরুত্ব লিখবা। ক্লোরোপ্লাস্টের গুরুত্ব এটার গুরুত্ব একই জিনিস। এবং মনে রাখবা, চ্যাপ্টার 1 এবং 9 কে একসাথে মিলিয়ে প্রশ্ন করবে। চ্যাপ্টার 1 থেকে দিবে ক্লোরোপ্লাস্ট এবং তার সাথে লাগাই দিবে এটাকে, লাগাই দেবে বলবো সমন্বয় করো। ইজি, পারবো না? পারবো না? দেখাইছি তো এরকম প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু দেখাইছি তোমাদেরকে। উদ্ভিদের খাদ্য প্রস্তুত করে, এখানে আমি জাস্ট হেডলাইন, এখান থেকে হেডলাইন, উদ্ভিদের খাদ্য প্রস্তুত, পানিকুলের খাদ্য, উদ্ভিদ খাবার পাইলে পানিও খাবার পাবে। তারপরে শক্তির উৎস, কারণ শর্করা থেকে আমরা শক্তি পাই, শর্করা থেকে আমরা কি পাই? শক্তি পাই। এবারে কথা মনে রাখবা, এই যে প্রক্রিয়াটা সালোক সংশ্লেষণ, এখানে কি হয়েছে? সৌরশক্তি রাসায়নিক শক্তিটা জমা হয়েছে। কেমনে? সূর্যের আলোর শক্তিটাই তো কেমিক্যাল আকারে, ওই শক্তিটাই তো খাবারের মধ্যে জমা হয়েছে, খাবারটা রাসায়নিক পদার্থ, সৌরশক্তিকে রাসায়নিক শক্তি আকারে কি করছে? জমা করছে। ঠিক আছে, জৈব রাসায়নিক বিক্রিয়া পরিচালন, সারাংশ পানি জীবন চক্রে বহু বিভাগীয় এই সময় বিক্রিয়া না জীবন চক্র দরকার নেই এগুলো। পরিবেশ পরিশোধন, এই যে কার্বন ডাইঅক্সাইড নিচে অক্সিজেন দিচ্ছে, বাচ্চা বাচ্চা কাল থেকে পড়ে আসছে, এটা আমরা এগুলো নিজে লিখে দিব, এগুলো মুখস্থ করার কিছু নাই। উদ্ভিদের দৈহিক বৃদ্ধি, খাবার না থাকলে উদ্ভিদ বড় হবে না, স্বাভাবিক, আর খাবার আসবেই সালোক সংশ্লেষণ থেকে। মানব সম্প্রদায় অবদান, ভাই যা কিছুই হয়েছে এই গাছকে কেন্দ্র করেই হয়েছে। যেমন ধরো, প্রথমে যে তুমি চাকা বানাইছো কাঠের হেল্প নিয়ে, কয়লা পাইছো, মানুষ সভ্যতা উন্নয়ন হয়েছে, পেট্রোল পাইছো আর উন্নত হয়েছে, রেয়ন একই জিনিস ভাই, সেলোফেন, ফিল্ম, কাগজ, রাবার, কুইনাইন, মরফিন ওষুধ, রেজারপিন কেমিক্যাল, সব সালোক সংশ্লেষণ থেকে ভাই, গাছ থেকেই পাই। আচ্ছা, লাস্টে একটা ফানি থিং দিয়ে দিছে, সালোক সংশ্লেষণে উৎপন্ন খাদ্য কোথায় যায়? সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন ক্লোরোপ্লাস্ট শ্বেতসার বা স্টার্চ উৎপন্ন হয়। এটি একটি কঠিন পদার্থ, কাজে এটি সরাসরি ব্যবহার করতে পারে না। পাতায় তৈরি স্টার্চ প্রথমে গ্লুকোজ, পরবর্তীতে সুক্রোজে পরিণত হয়। দেখো এখান থেকে একটা প্রশ্ন কিন্তু করছিল, যে প্রথমে যেটা তৈরি হয় সেটা শ্বেতসার বা স্টার্চ, এটা উদ্ভিদ পুরোপুরি নিতে পারে না, তারপর সেটা প্রথমে গ্লুকোজে পরে সুক্রোজে। এখন কিন্তু তোমাদের মনে পড়ে, এটা সৃজনশীল ছিল এখান থেকে কিন্তু। উদ্ভিদ একটা প্রসেসে একটা জিনিস তৈরি করে সেটা সরাসরি নিতে পারে, এরপরে দুইটা জিনিসে কনভার্ট হয়। আমাদের প্রথম জিনিসটা হচ্ছে বিজয়ক শর্করা, পরের জিনিসটা হচ্ছে অবিজয়ক শর্করা। গ্লুকোজ একটা বিজয়ক শর্করা, পরেরটা হচ্ছে অবিজয়ক শর্করা। এখান থেকে প্রশ্নটা করছে, মনে কি পড়ে? এই প্রশ্নটা কিন্তু দেখাইছিলাম তোমাদেরকে আমি। মেসোফি সেলোফেন কি রাসায়নিক পদার্থ? আমি পুরো ভালো করে জানি না, জেনে বলবো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সাইটোসলের শুক্র উৎপন্ন হয়। সাইটোসল মানে সাইটোপ্লাজমের ভিতরে যত শুক্র সরাসরি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহিত এবং প্রয়োজনে ব্যবহৃত হয়। এর এক অংশ বিপাকীয় প্রক্রিয়া ব্যবহৃত, বাড়তি অংশ সঞ্চয় হিসেবে ভবিষ্যতের জন্য জমা থাকে। বিভিন্ন কার্য চালানোর জন্য শ্বসন প্রক্রিয়া তা ভেঙে শক্তি উৎপন্ন হয় এবং একজনে এবং এক অংশ অন্য প্রকার খাদ্য যথা চর্বি, আমিষ ইত্যাদি কাজে লাগে। মানে বলছেই যায়, প্রথমে স্টার্চ হওয়ার পরে সেটা প্রথমে কি হয়? গ্লুকোজ হয়, উদ্ভিদের দরকার সুক্রোজ। একটা কথা ভালো করে মনে রাখো, একটা কথা আজকে ভালো করে মনে রাখো, উদ্ভিদের জন্য সব থেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সুক্রোজ, চিনি। উদ্ভিদ কার্বোহাইড্রেটটাকে কি আকারে সে ব্যবহার করে? উদ্ভিদ কার্বোহাইড্রেটকে কি আকারে ব্যবহার করে বলো? উদ্ভিদ কার্বোহাইড্রেটকে কি আকারে ব্যবহার করে? স্টার্চ, গ্লুকোজ, সুক্রোজ। জমা রাখে স্টার্চ আকারে। ধান, গম, ভুট্টা যেগুলো হয় এগুলো স্টার্চ জমা রাখতেছে, এই জন্য উদ্ভিদের সঞ্চয়ী খাদ্য, উদ্ভিদের সঞ্চিত খাদ্য স্টার্চ, বলে উদ্ভিদের সঞ্চিত খাদ্য স্টার্চ এই কারণেই বলে, তার যতটুকু দরকার ততটুকু নেওয়ার পরে সে বাকিটা স্টার্চ আকারে ধান, গম, ভুট্টা আকারে জমা রাখবে। হয়ে গেল। এন্ড আই গেস আমাদের শেষ। এগুলো তো পরীক্ষা প্র্যাকটিক্যাল, আমি তোমাদের একটু দেখাইছি। আলহামদুলিল্লাহ, সবাই হাততালি। আমরা সারা সংশোধন শেষ করছি। বলতে গেলে সব থেকে ক্রিটিক্যাল টপিক এই উদ্ভিদ বিজ্ঞানের, উদ্ভিদের সব থেকে ক্রিটিক্যাল টপিক আমরা শেষ করে ফেলছি। শ্বসনে যাবো, শ্বসন বেশি সময় লাগবে না। শ্বসনের টপিক আছে তিনটা, ফিল্ম মানে ওই যে ফটোগ্রাফিক ফিল্ম, ফটোগ্রাফিক ফিল্ম
তিনটা, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, আর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, মানে শ্বসনের ভূমিকা, মানে শ্বসনে কি কতটুকু শক্তি তৈরি হয়েছে, 36 যে এটিপি তৈরি হয়েছে সেই এটিপির হিসাব। অপচন ইজি জিনিস। তা আমাদের 3টা 4টা ক্লাস হলেই শেষ হয়ে যাবে। আমি চেষ্টা করবো 3টার মধ্যে হইতে। ঠিক আছে। ক্যাম্প প্রক্রিয়া বলছি। ক্যাম্প প্রক্রিয়া হচ্ছে পাথরকুচি টাইপের উদ্ভিদ, তারপরে হচ্ছে ক্রেসুলেসি গোত্রের উদ্ভিদ, অর্কিডেসি গোত্রের উদ্ভিদ যেগুলো আছে, এদের দিনের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে, রাতের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে। তো একটাই ওয়ে রাতের বেলা করা, এই হচ্ছে ক্যাম্প। ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্রেসুলেসিয়া, অর্কিডেসিয়া নামের যে উদ্ভিদগুলো আছে এদের ক্ষেত্রে এগুলো, অর্কিডের ক্ষেত্রে একই অবস্থা। ঠিক আছে। এটা নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো ইউটিউবে ক্যাম্প নিয়ে। ক্যাম্পে এত ডিটেলস তোমাদের লাগবে না। দেখো সেই জিনিসগুলোই আমি ডিটেলসে ঢুকছি যেগুলো তোমাদের লাগবে, আজকাল লাগবে, বেসিকের জন্য লাগবে। ক্যাম্প নিয়ে আসি এইটুকু, এটা তো এত বেশি জগা কিছু করার দরকার নাই। তাদের অতিরিক্ত জানার ইচ্ছা আছে, ক্যাম্প নিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানাবো, এটা ইউটিউবের জন্য বানাবো, সবার জন্য বানাবো, সেখান থেকে দেখে নিও। তার অতিরিক্ত জানার ইচ্ছা, জানতে তো দোষ নাই যে কেন কেন ক্রেসুলেসিয়া গোত্রের উদ্ভিদ, অর্কিডেসিয়া গোত্রের উদ্ভিদ। এই ক্রেসুলেসিয়া গোত্র, অর্কিডেসিয়া গোত্র যে বলতেছি, তোমাদের কি একটু মানে একটু অড লাগতেছে? শোনো এই নামগুলা আগে, ক্রেসুলেসিয়া, অর্কিডেসিয়া, শোনো এগুলা, কত শুনছো না এগুলা? ডক্টর বিজি পড়াশোনা কতবার বলছি না? ক্রেসুলেসিয়ান, ক্রেসুলেসি গোত্র, অর্কিডেসিয়া গোত্র, অ্যাস্টারেসিয়া গোত্র, ফ্রেভিয়াসিয়া গোত্র, তারপরে এই আরো কত মালবিসিয়ার পরিচিত শুনতে শুনতে হজম হয়ে গেল, কত গোত্র। ঠিক আছে। ভাইয়া আজকে তোমাদের শুভ্র ভাইয়ার শরীরটা ভালো যাচ্ছে না, এতক্ষণ সানগ্লাস পরে ক্লাস নিচ্ছি, এই কারণে চোখের অবস্থা একদমই খারাপ লাইটের কারণে। তো দোয়া করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। শুক্রবারে ক্লাসের টাইম তোমাদের জানিয়ে দেবো। বললাম তো শুক্রবার ইস্যুটা, আমার বোনটার জন্মদিন, বুঝছো, খুব জোরসে যাইতে হবে। তোমাদের ক্লাস তো অবশ্যই নিবো, হয়তো বা দিনের বেলা নিবো, সকাল শুক্রবার তো তোমাদের বন্ধ সবার। তো যদি দিনের বেলা নেই তাহলে তো কোনো ক্ষতি নেই, তাই না? আর যদি শরীর ভালো থাকে তাহলে শুক্রবার একটা বড় ক্লাস নিয়ে নিবো, যাতে করে শ্বসনে অনেকটা শেষ হয়ে যায়। ঠিক আছে। আজকে যাই ভাইয়া, একটু রেস্ট করি। ইনশাল্লাহ বিছানায় না পড়া পর্যন্ত ক্লাস নিব, বিছানায় না পড়া পর্যন্ত ক্লাস নিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আল্লাহ হাফেজ। শায়রিয়ার একটা কথা আছে, বলো কি কথা? শায়রিয়ার বলে যাও তাড়াতাড়ি। এই ইয়ে দিও, ক্লাসের নোট দিও। আজকে যদি অত বেশি নোট নাই, আগেগুলো আপলোড করো বাই মিশনে। সাইকেল 4 এনরোল করছি, কিন্তু প্রোফাইল সেকশনে কি অ্যাক্সেস কোড দিতে পারছি না কেন? ওটা ইয়ে করো, ব্রাউজারে ক্যাশটা সব ক্লিয়ার করে, কুকিজ ক্লিয়ার করে আবার দাও, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম নতুন তো সাইকেল একটু প্রবলেম হয়, পরে ঠিক হয়ে যাবে অটোমেটিক। খনিজ লবণ পরিশোধন পাবো, হ্যাঁ পড়াবো। খনিজ লবণ পরিশোধন একদম শেষে পড়াবো, এটার জন্য একটা ক্লাস লাগবে একদম শেষে, শ্বসন পড়ানোর পরে সবই পড়াবো বাবা, সবই পড়াবো। প্র্যাকটিস শিট দিবেন কখন? প্র্যাকটিস শিট তো চাইলে দিয়ে দিতেই পারি, প্র্যাকটিস শিট রেডি, একটু পরে দিচ্ছি, কারণ আমার সাথে প্র্যাকটিস করো, আমি তো তোমাদের প্র্যাকটিস করাচ্ছি প্রতি ক্লাসের পরে। আজকে তেমন কিছু ছিল না, জন্য করাই নাই। পাই যাবা, সব পাই যাবা, টেনশনে কিছু নাই। এখনই প্র্যাকটিস শিট দিয়ে দিলে তো হবে কি জানো, তোমরা হচ্ছে ওইগুলোর সাথে মিলাবা যে ওগুলো লাগে, ওর বাকিগুলো পড়বো না, এই জন্য দিই না আসলে। সবটা পড়ে নাও তারপরে।